বিনোদ কাম্বলির কথা মনে আছে আপনাদের? বিনোদ কাম্বলি হচ্ছে সচিন টেন্ডুলকারের বাল্যবন্ধু। কিন্তু এই পরিচয়টা তার থাকার কথা ছিল না। ব্যাটসম্যান হিসাবে সে যেটুকু সময় খেলার সুযোগ পাচ্ছে, ইন্টারন্যাশনাল যেটুকু খেলছে, তাতে পরিচয় হওয়ার কথা ছিল যে সচিন টেন্ডুলকার বিনোদ কাম্বলির বাল্যবন্ধু। এটা আপনার বিশ্বাস হবে না হয়তো, কিন্তু একটু পরিসংখ্যান খুলে দেখেন। সচিন টেন্ডুলকার যখনও পর্যন্ত একটা ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখতেছে না, তার মধ্যেই বিনোদ কাম্বলি দুটো ডাবল সেঞ্চুরি করে ফেলছে। বিনোদ কাম্বলির টেস্ট অ্যাভারেজ এখনো পর্যন্ত খুব ঈর্ষণীয়। কিন্তু তাহলে বিনোদ কাম্বলি কোথায় গেল? সচিন টেন্ডুলকার ইন্ডিয়ান ক্রিকেট তো বটে, বিশ্ব ক্রিকেটেই সর্বকালের সেরাদের একজন, অনেকে মনে করে সর্বকালের সেরাই। সেখানে বিনোদ কাম্বলির নাম এখন খুঁজে বেড়ানো লাগে। বিনোদ কাম্বলির এই সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার অনেকে সাহায্য করে চিকিৎসা করাচ্ছে, বাঁচায় রাখছে, মান্থলি কিছু পেনশন পায়, তাই দিয়ে চলে। এরকম একটা অবস্থায় কেন গেল? গেল ওই যে নিজেরে নিয়ন্ত্রণ করতে পারলো না। খুব অল্প বয়সে টাকা, মোহ, খ্যাতি, এই জিনিসগুলো তাকে খেয়ে ফেলল। সে বিশৃঙ্খল একটা জীবনে চলে গেল। বিনোদ কাম্বলির কথাটা হঠাৎ করে এই কন্টেন্ট করতে বসে মাথায় আসলো, তাই কাম্বলির নামটা বললাম। কিন্তু এরকম উদাহরণ শত শত, হাজার হাজার। আমরা প্রচুর নাম বলতে পারবো যাদেরকে মেসির কম্পিটিটর বলা হয়েছে, রোনালদোর কম্পিটিটর বলা হয়েছে, নতুন ম্যারাডোনা বলা হয়েছে, নতুন পেলে বলা হয়েছে। বেশিরভাগ বেশিরভাগ ফুটবলার, ক্রিকেটার, এই যারা প্রচণ্ড সম্ভাবনা নিয়ে শুরু করছে, তারা হারায় গেছে। আবার এর একটা বড় অংশ হারায় গেছে হচ্ছে জীবনটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে, বিশৃঙ্খলার কাছে পরাজিত হয়ে। নিজের যে শৃঙ্খল থাকা উচিত, যে যত্নবান থাকা উচিত নিজের প্রতি, সেটা থাকতে পারে নাই। ইদানিং আমার খুব আশঙ্কা হচ্ছে যে গত 2 বছর ধরে মিডিয়া হাইপে সবচেয়ে আগায় আছে যে ছেলেটা, লামিন ইয়ামাল, বলা হচ্ছে নেক্সট মেসি। তার সঙ্গে মেসির সব মিল সবাই খুঁজে পায়। কিন্তু সেই ছেলেটার গত 6 মাস বা 1 বছর যে জীবন আচরণ দেখতেছি, যেসব গসিপ রিউমার তারে নিয়ে ছড়াচ্ছে এবং যেসব কাণ্ড সে ঘটাচ্ছে, তাতে এরকম একটা খুব আশঙ্কা হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নেইমার পেতে চাচ্ছি, নাকি নেইমার পর্যন্তও পৌঁছাইতে পারবে না, এর পরিণতি হয়তো পাততেই আটকে যেতে পারে। এরকম একটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু গল্প বলি যে কিভাবে ইয়ামাল পথ হারানোর একটা আশঙ্কার মধ্যে ঢুকে গেছে, সেটা একটু বলি। এবং এই জায়গাটায় আমি একটু যে চিন্তাগতভাবে এই জীবনযাপনগুলোরে কিভাবে দেখি, সেই আলোচনাটা একটু করব। দেখেন, শুরুতে একটা জিনিস একটু পরিষ্কার করি। আগের দিন যখন আমি মোল্ডারে নিয়ে একটা কন্টেন্ট করছি, ওখানে বেশ কয়েকজন বলছেন যে এটা আমার জীবনের সেরা কন্টেন্ট। এটা আমি মেনে নিলাম কথাটা। এটা একটা বড় কারণ হচ্ছে ওখানে আমি ফিলোসফিক্যালি জীবনটাকে কিভাবে দেখতে চাই, এই যে ব্যক্তি চিন্তা, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির ইচ্ছা, এগুলোকে গুরুত্ব দেওয়া এবং সম্মান দেওয়া, এই ব্যাপারটাকে আমি খুব গুরুত্ব দিছি। আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যে কেউ যখন এরকম একটা সিদ্ধান্ত নেয় যে আমি আমার ক্যারিয়ার শেষ করে দেব, আমরা তাকে স্যালুট করব যে ওকে, আপনি আপনার ক্যারিয়ার শেষ করে দেন। এখন সেই সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতায় আপনি পৌঁছাইছেন কিনা, এটা একটা ব্যাপার। এইটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। মানে আমি যখন বলি যে ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতার কিন্তু একটা আবার সুতো আছে, যে আপনি কোন জায়গাটা ব্যক্তি স্বাধীনতা কোন জায়গা পর্যন্ত ধরবেন। ওই মার্জিনটা খুব সরু একটা সুতো, যেখানে ব্যক্তি স্বাধীনতা গিয়ে স্বেচ্ছাচারিতায় পরিণত হয় বা বিশৃঙ্খল একটা জীবনে পরিণত হয়। এখন একজন অ্যাথলেটের ব্যক্তিগত সিদ্ধান্ত, জীবন আচরণ, এগুলোকে তো আমরা শ্রদ্ধা করব। সে যে কোনো ধরনের জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারে। সে সিদ্ধান্ত নিতে পারে যে আজ থেকে আর চ্যাম্পিয়ন হওয়ার পথে ছুটবো না। এখন ইয়ামাল যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেয় যে এই যে সবাই মিলে আমার মাথার উপরে মেসি চাপায়া দিচ্ছে, সব কিছুতে আমার সঙ্গে মেসির মিল খুঁজে পায়, আমিও লা মেসিয়া থেকে আসছি, মেসিও লা মেসিয়া থেকে আসছে, আমিও ওই যে উইংয়ে খেলতে পছন্দ করি, মেসিও তাই পছন্দ করতো, মেসিও এই বয়সে যা করছে আমিও তাই করছি, বরং মেসির চেয়ে কম বয়সে আমি লাইমলাইটে আসছি। আবার আমার ওই যে স্নানটা হয়েছিল মেসির হাতে, অত কাকতালীয় মিল না, ফলে সবাই চায় আমি মেসি হই। হব না, আমি মেসি হতে চাই না, আমি মিডিওকর জীবনযাপন করব। এইখানে ওই যে আবার আরেকটা গল্প বলি। ডিয়েগো ম্যারাডোনার একটা ছেলে ছিল। ডিয়েগো ম্যারাডোনার ছেলে ছিল মানে কি, ছেলে তো আছেই। এই ছেলেটাকে উনি জীবনের অধিকাংশ সময় স্বীকৃতি দেন নাই। কিন্তু ছেলেটার সঙ্গে ম্যারাডোনার দারুণ চেহারার মিল। এই ছেলে ফুটবল খেলতে পারতো না,
শুরুতে টুকটাক চেষ্টা করছে, একটা সময় দেখা গেছে যে ও একেবারে লোয়ার লেভেলও পার করতে পারে না। তারপরে এই ছেলে দেশ বদলায় ফেলছে। আর্জেন্টিনা থেকে অন্য কোথাও চলে গেছে, গিয়ে নামের শেষ থেকে ম্যারাডোনা কেটে দিছে এবং চেষ্টা করছে চেহারায় এমন কিছু গেট আপে পরিবর্তন আনা যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে যে সে ম্যারাডোনার ছেলে। এটা সে কেন করছে? সে ম্যারাডোনা হতে চায় না, সে ম্যারাডোনা হওয়ার চাপটা নিতে চায় না এবং সে জানে যে তারা দিয়ে এটা হবে না। ফলে এই জাতীয় সিদ্ধান্ত কেউ যখন নেয় আমরা তার পাশে আছি, তাকে স্যালুট দিতে চাই। কিন্তু এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতার নামে কেউ যদি স্বেচ্ছাচারিতা শুরু করে, কেউ যদি বিশৃঙ্খলার পথে চলে যায়, তাহলে অবশ্যই আমরা তার নিন্দা করব। ইয়ামালের যে বয়স, ইয়ামাল হচ্ছে অফিসিয়ালি এখনো 17, যদিও এটা নিয়ে খুব ট্রল হয় যে ইয়ামাল আসলেই 17 কিনা। যাই হোক, সে তো অফিসিয়ালি আন্ডার এজ। ফলে ইয়ামাল এখন নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো সুন্দর একটা জায়গায় যায় নাই। 18 পার হবে। আর অ্যাকচুয়ালি ইউরোপে ওরা যে কালচারে বড় হয় তাতে আরও একটু সময় নেওয়া উচিত। যেখানে সারা পৃথিবী মনে করে যে আরও আগে ম্যাচুরিটি আসা উচিত, আমি মনে করি যে এদের যে কালচার, এরা ধরেন 5-6 বছর বয়স থেকে একটা বাবলের মধ্যে থাকে, ফুটবল বাবলের মধ্যে থাকে, লা মেসিয়ার বাবল, নু ক্যাম্পের বাবল। ফলে বাইরের জগৎটা সম্পর্কে ম্যাচিউর চিন্তা করার মতো পরিণত তারা হয় না। এই সময়ে এদের সুন্দর অভিভাবকত্ব লাগে। সেই জায়গায় আমাদের একটা বড় সমস্যা হচ্ছে তার বাবা নিজেই খুব ইম্যাচিউর মানুষ। ওর বাবা মুনির নাসাউরি, ওনার বয়সী হচ্ছে 39 কাগজে কলমে। মানে ওনার বাবাই হচ্ছে মেসির সমবয়সী। ফলে মেসি তো অবশ্য ছোটবেলা থেকে খুব ম্যাচিউর মানুষ। ফলে 39 বছর বয়সী মানুষ মানে আমার চেয়েও 6-7 বছরের ছোট। এ বয়সে উনি তো ম্যাচিউর সিদ্ধান্ত নেওয়ার মতো হন নাই এখনো। ওর বাবার আচার আচরণ, ওর বাবার পোশাক আশাক, এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যে নিয়ে যেসব কথাবার্তা, যে আচার আচরণ, এগুলো ম্যাচিউরড না। এবং ওর বাবা মার খুব কম বয়সে সেপারেশন হয়ে গেছে। ওর বাবা মার যখন সেপারেশন হয়েছে তখন ওর বয়স হচ্ছে 3 বছর। ফলে ব্রোকেন ফ্যামিলির যেসব ঝামেলা সেগুলো ওকে সহ্য করতে হচ্ছে এবং ওই যে প্রপার গার্জিয়ানশিপ না পাওয়া, এগুলো আছে, এখনো সে সেটা পায় না। এবং এর আউটকাম হিসাবেই আমরা এই জিনিসগুলো দেখতেছি। এর আউটকাম হিসাবেই আমরা দেখতেছি যে ইয়ামাল এখন তার জীবন নিয়ে খুবই এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। ইতিমধ্যে মানে প্রত্যেকটা বিস্তারিত আমি বলতে চাই না, কারণ এই নিউজগুলো আপনারা দেখতেছেন। একের পর এক বিভিন্ন মডেল, অ্যাডাল্ট ফিল্মের অভিনেত্রী, এরকম সব মেয়েদের সঙ্গে তার যোগাযোগের খবর আসতেছে। বিভিন্ন মানে একদম রেটেড অভিনেত্রী তারা প্রকাশ্যে বলতেছেন যে ইয়ামাল 16 বছর বয়স থেকে আমার এই ধরনের মেসেজ দেয়। এবং সেই অভিনেত্রী উনি বরং দায়িত্বশীল, উনি পাল্টা মেসেজে ইয়ামালকে বলছেন যে তুমি আন্ডার এজ, তুমি আমার সঙ্গে এইসব মেসেজ চালাচালি করো না, উল্টে আমি বাবা আইনে ফেঁসে যাব। আসলেই তাই। এখানে তো আইনে ফাঁসবে হচ্ছে, যেহেতু তার চেয়ে সিনিয়র। এইসব মেয়েদের যাদের সঙ্গে এইসব অভিযোগ আসতেছে তাদের সবার বয়স 23 থেকে 29-এর ভিতরে। এবং ইয়ামাল এদের অনেকের সঙ্গে আমরা প্রকাশ্যের ছবি দেখতেছি, বিভিন্ন অবকাশ কেন্দ্রে ছবি দেখতেছি। তারপরে একসঙ্গে ওই যে কী জানি একটা চালায় সমুদ্রের মধ্যে স্কুটারের মতো, ওইটাই করে ঘুরে বেড়াচ্ছে। আবার এর মাঝে আরেক অ্যাডাল্ট অভিনেত্রী, সে আর ও ইতালিতে একই দ্বীপে গিয়ে ছুটি কাটাচ্ছে। দুজনই অবশ্য পরে বলছে যে না আমরা একসাথে যাই না, কাকতালীয়ভাবে। কিন্তু দুজনে একই পোজে একই জায়গায় বসে আবার ছবি ইনস্টাগ্রামে দিচ্ছে। এগুলো নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। এর ভিতরে কিছু গসিপ, আমি মানি যে কিছু ইউরোপিয়ান মিডিয়ার গসিপ, আবার কিছু তো সত্যিই একেবারে জিরো থেকে তো হয় নাই। কিছু ছবি তো আমরা সরাসরি দেখতেছি যেগুলো ঘটতেছে। এছাড়া ইয়ামালের যে ব্যক্তিগত আচরণ, এগুলো সব শোভন না। হ্যাঁ, বয়সটা মাথায় রাখতেছি, আমি বারবারই বয়সটা মাথায় রাখতেছি যে এই বয়সে সে ভুলভাল করবে। কিন্তু ওই যে বললাম যে সে ভুল শিখানোর লোকটা তো থাকতে হবে। ধরেন ইউসিএল এর একটা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে সে ক্যাপ উল্টো করে পড়ে গেছে। এখন ক্যাপ উল্টো করে পড়ে যাওয়া কোনো কোনো সংস্কৃতিতে, এক একটা সংস্কৃতি তো এক একটা জিনিসকে খুব গুরুত্ব দেয়। যেমন ইউরোপে আপনি ক্যাপটা কিভাবে পরতেছেন এবং সময় মতো খুলতেছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা হলো, যেমন রেফরির সঙ্গে আপনি করমর্দন করবেন, বা আম্পায়ারের সঙ্গে কোনো ক্রিকেটার করমর্দন করবে, বা দুজন ক্যাপ্টেন করমর্দন করবে, এই সব সময় তারা ক্যাপটা খুলে নেয়। একজন আরেকজনের সম্মান দিতে ক্যাপ খোলে এবং ক্যাপ উল্টো করে পরা এটা চরম একটা হিউমিলেশন হিসাবে দেখা হয়। বিশেষ করে আপনি যদি কোনো সাজানো গোছানো পরিবেশে কোনো আনুষ্ঠানিকতার মধ্যে ক্যাপ উল্টো করে পরে যান,
তাহলে এটাকে মনে করা হয় যে আপনি এই প্রোগ্রামটার একবারে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। সেখানে আপনি ইউসিএল এর একটা প্রেস কনফারেন্সে একটা বাচ্চা, যতই বাচ্চা হোক, সে তো একটা টপ টিমের খেলোয়াড় এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। সে ক্যাপ উল্টো করে পড়ে গেছে। তারে আটকানোর কেউ ছিল না। বার্সেলোনার কোনো একজন লোক ছিল না যে বলবে যে এভাবে যাওয়া যায় না, এভাবে যাওয়া যায় না। এই জিনিসগুলো খুব মিসিং হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আবার যদি আমি আমার আগের জায়গায় চলে যাই, যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা আজকে যদি ইয়ামালের বয়স 20 হয়, দুদিন পরে তো এই বয়সটা 20 হবে। তখন ইয়ামাল এই কাজগুলো করলে আমি কি বলবো? আমার অবস্থানটা কি হবে? স্ববিরোধী কথাবার্তা শুরু করে দিব তখন? যে না 20 হয়ে গেছে এখনো যা খুশি করুক। দেখেন এই জায়গাটায় আবার আমাদের ভক্ত হিসাবে তো একটা দাবি থাকে। বিশ্ব ফুটবলের তো একটা দাবি থাকে। সেটা হচ্ছে যে আমরা দিনের পর দিন দেখতেছি যে এই একই পথে, এই একই প্যাটার্নে আমরা একের পর এক মহাতারকা হারাচ্ছি। পাতোদের কথা তো বললাম, সর্বশেষ নেইমারের লাইফস্টাইলটা যদি দেখেন, হ্যাঁ, নেইমারের একটা বড় ক্ষতি করছে ওর বাবার ব্যাড ডিসিশন এবং ওর ইনজুরি। ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই দুটো জিনিস বড় ভূমিকা রাখছে। এছাড়া নেইমারের ব্যক্তিগত জীবনের দিক তাকান, নেইমার ব্যক্তিগত জীবনেও তো কখনো শৃঙ্খল ছিল না। এটুকু ইনজুরি বা বাবার এটুকু ভুলভালের পরেও কিন্তু মানুষ গ্রেট হয়। ও নেইমারের মধ্যে তো সেই সম্ভাবনা 16 আনা ছিল। পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে দিন দুনিয়ার এমন কোনো লোক বলে নাই যে সে নেক্সট বিগ থিং হতে যাচ্ছে। বিগ থিং হতে পারলো কই? এখনো শেষ হয়ে যায় না এই সময়। 2-4 বছর সময় এখন আছে, কিন্তু আর সে সম্ভাবনা আমি খুব একটা দেখি না। এখন ইয়ামাল যদি নষ্ট হতে চায়, ইয়ামাল যদি সিদ্ধান্ত নেয় যে আমি নেইমার হব, সে ছুটি কাটাতে সম্প্রতি নেইমারের বাড়িতেই গেছিল। গিয়ে দুজনে খুব ছবি-টবি তুলছে। এটা ব্যক্তিগতভাবে আমার খুব ভাল লাগছে। যে একজন সিনিয়র ফুটবলের কাছে গেছে, দুজনে মজা করে সময় কাটাচ্ছে। এগুলো তো ভালো। বা ওই যে রং-চং করে আসে, বাচ্চা মানুষ, এগুলো মজার ব্যাপার। কিন্তু নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে মূল ক্ষতিটা হবে স্পোর্টস ওয়ার্ল্ডের। ফুটবল ওয়ার্ল্ডের শুধু না, মূল ক্ষতিটা হবে স্পোর্টস ওয়ার্ল্ডের। মানে এই ফাইন মার্জিনগুলো আমাদের বুঝতে হবে। কালকে আমার ওই পোস্টের নিচে একজন খুব ভালো একটা কমেন্ট করছেন যে আপনি আফতাব আর মুল্ডারকে মিলায়েন না। আফতাব অলসতা করে বিশৃঙ্খলা, মানে শৃঙ্খলাপরায়ণ না হয়ে আফতাব স্পোর্টসের ক্ষতি করছে। আফতাবের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মুল্ডার কারোর ক্ষতি করে নাই। এমন না যে মুল্ডারের ওই কারণে সাউথ আফ্রিকার দলটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্রিকেট খেলাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তো হয়নি। মুল্ডার একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা আপনার কাছে বোকামি মনে হচ্ছে, আমার কাছে মহান মনে হচ্ছে। এটা আলাদা বিতর্ক। কিন্তু আজকে যদি ইয়ামাল এই পথে যায়, এখনো আমি নিশ্চিত না যে ইয়ামাল এই নেইমারের দেখানো পথে বা পাতর দেখানো পথেই চলে যাবে কিনা। এই যে নাইট লাইফ, এই যে নারীদের সঙ্গে জীবন, এই নারী তো খারাপ না। আপনি একটা নারী নিয়ে একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করবেন, প্রেম করবেন, একসময় বিয়ে হবে। ইউরোপের বেশিরভাগ ফুটবলার 16-17 বছর বয়স থেকে প্রেম করে। এই যে আমাদের মেসি, সম্প্রতি মেসির প্রেম কাহিনী নিয়ে একটা স্টোরি করব। মেসির প্রেম কাহিনী নিয়ে আমরা একটু কম কথা বলি। মেসি যখন মাত্র প্রাইমারি স্কুল পাশ করছে, তখন থেকে রকুজ্জুর সঙ্গে ওর সম্পর্ক। শুরুতে সম্পর্কটা হয়তো প্রেমের ছিল না, কিন্তু সেই থেকে তারা তো সেই সম্পর্কটা কন্টিনিউ করে গেছে। আজ পর্যন্ত একবার তো অন্য কোনো স্ক্যান্ডাল শোনা যায় নাই। এই ব্যাপারটা খুব জরুরি হচ্ছে আপনার শীর্ষে পৌঁছানোর জন্য। আজকে রোনালদো, মেসি, এই যে একজন 39, একজন 40 বছর বয়সে বিশ্ব শাসন করতেছে, এখনো বিশ্ব শাসন করতেছে। এই যে ক্লাব বিশ্বকাপ হচ্ছে, ক্লাব বিশ্বকাপ হলো, ইন্টার মিয়ামির খেলা শেষ হয়ে গেল। আপনি বলেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে মেসির চেয়ে কয়টা ভালো পারফরমেন্স এই ক্লাব বিশ্বকাপে দেখছেন? 38-39 বছর বয়সে মেসি এখনো পৃথিবী ডমিনেট করে। ও যদি অন্য কোনো দলে থাকতো, ইন্টার মিয়ামি, ওই যে বারবার আমরা বলি সঙ্গে তো 10টা কলা গাছ, এখন 10টা কলা গাছ নিয়ে তো ওই যে পরের রাউন্ডে গেছে, এটাই অনেক। ফাইনালে তো আর ওই নিয়ে যাওয়া যায় না। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যদি বলেন, হচ্ছে কয়টা ভালো খেলোয়াড় আপনি এই পুরো ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখছেন? হচ্ছে দারুণ খেলছেন, দেখেন নাই তো। রোনালদো, রোনালদো এই বয়সেও যে চমৎকার গোল করে, যে চমৎকারভাবে লাফ দিয়ে ওঠে, দুর্দান্ত একটা স্প্রিন্ট টানে, কয়টা ছেলে 28 বছর বয়সে এটা করতে পারে বলেন তো? এটা কি শুধু জিম করার ফল? শুধু সুন্দর ডায়েটের ফল? শুধু লাইফে ওই যে খাবার এবং বা শারীরিক পরিশ্রমের যে শৃঙ্খলা, ওইটার ফল? না, তা না। জীবনটাকে একটা সুন্দর পথে রাখার ফল। শৃঙ্খলা মানে হচ্ছে সার্বিকভাবে শৃঙ্খলা, ফোকাসটা খেলায় রাখা।
সেই জিনিসটা আজকে মেসি রোনালদোর কথা বারবার বলতেছি কেন? এরা শুধু আইডল এই কারণে না যে এরা শত, শত গোল করছে। একজন ১০০০ গোলের দিকে ছুটতেছে, একজন ৯০০ গোলের দিকে ছুটতেছে। এই কারণে এরা শুধু গ্রেট না। এরা গ্রেট হচ্ছে এদের এই ৪০ বছর বয়স পর্যন্ত আসছে। এরা মোটামুটি ১০-১১ বছর বয়স থেকে সুপারস্টার। সেই থেকে এ পর্যন্ত আসছে। আপনি তেমন একটা স্ক্যান্ডালের কথা শুনবেন না এদের নামে। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর নামে একবার একটা কি স্ক্যান্ডালের কথা শোনা গেছিল, খুবই দুর্বল একটা স্ক্যান্ডাল, এবং সেটা প্রুফ করা যায় নাই। সেটা প্রুফ করা যায় নাই। এই হচ্ছে এদের জীবন। আর মেসির নামে তো আজ পর্যন্ত টুকটাকও কোনোদিন শুনি নাই। সে আমার মনে হয় রোগ-উজ্জু ছাড়া তার সামনে থেকে মেরিলিন মনরো হেঁটে গেলেও সে খেয়াল করে না যে রোগ-উজ্জু ছাড়াও পৃথিবীতে কোনো নারী আছে, এটা আমার তার আচরণে মনে হয় না। ওই একটাই মেয়ে পৃথিবীতে তার কাছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েলি বিষয়ে একমাত্র সমস্যা তা না। মেয়েলি বিষয় এবং সঙ্গে নাইট লাইফ, মাদক, এই ব্যাপারগুলো সব একটা প্যাকেজের মতো। আপনি যখন জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারায় ফেলবেন, আপনি যখন ওই যে নিজের ইচ্ছাটাকে, ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করবেন, তখন একটা প্যাকেজের মতো এগুলো সব আসবে। মেয়ে আসবে, মাদক আসবে, আর ওই নাইট লাইফ আসবে। এবং এটা আপনাকে যেটা করবে জর্জ বেস্টে পরিণত করবে। জর্জ বেস্টের নাম শুনছেন না? পেলে, ম্যারাডোনা, ক্রুইফ, প্রত্যেকে বলে যে সর্বকালের সেরা ফুটবলার হওয়ার কথা ছিল জর্জ বেস্টের। পেলে বারবার বলছেন যে শুধু ফুটবলিং স্কিল যদি শেষ কথা হয়, তাহলে জর্জ বেস্টের চেয়ে বড় ফুটবলার এই পৃথিবীতে জন্মায় নাই। ম্যারাডোনাও একই কথা স্বীকার করছেন। কেন জর্জ বেস্ট বেস্ট হইতে পারলেন না? কেন ওই তালিকায় তার নাম গেল না? আমরা জিদান, ক্রুইফ পর্যন্ত নামি বেস্টের নাম কেউ বলি না। কারণ হচ্ছে ওই যে শৃঙ্খলা। বেস্ট নিজে মজা করে বলতেন দুটো কথা। একটা কথা বলতেন যে ওনার গায়ের রংটা যদি ধবধবে ফর্সা ছিল, সেরকম প্লেবয় টাইপের চেহারা ছিল। যে ওনার গায়ের রং যদি একটু কালো হতো, পেলের মতো অত কালো না, একটু কালো হতো, তাহলে উনি পেলের নাম পৃথিবী থেকে মুছে দিতেন। তাহলে আর অত মেয়ে ওনার পিছনে জুটতো না। উনি ফুটবলে আরেকটু সময় দিতে পারতেন। আরেকবার উনি মজা করে বলছিলেন যে, "হ্যাঁ, মদ আর নারী ছাড়া আমি একেবারে কখনো থাকি নাই তা না, ছিলাম, বেশ কিছুটা সময় ছিলাম। তবে ওই ২৫ মিনিট আমার জীবনের সবচেয়ে জঘন্য ২৫ মিনিট ছিল।" মানে বোঝেন, একটা লোক তার জীবনে সর্বোচ্চ ২৫ মিনিট মদ আর নারী ছাড়া ছিল। এই হচ্ছে জর্জ বেস্ট। সেই জর্জ বেস্টের কি করুণ মৃত্যু হয়েছে। বাদ দেন ফুটবল, বাদ দেন এই ক্যারিয়ার, বাদ দেন সাকসেস। স্পোর্টস তো কাউরে না কাউরে খুঁজে পাবেই। একজন জর্জ বেস্ট যাবে, একজন ম্যারাডোনা দাঁড়ায় যাবে। ম্যারাডোনা অবশ্য জীবনে খুব আইডল ছিল না। কিন্তু একজন জর্জ বেস্ট যাবে, একজন ক্রুইফ দাঁড়াবে, পেলে দাঁড়াবে, পরে মেসি আসবে, রোনালদো আসবে। কেউ না কেউ তো আসবেই। স্পোর্টস আল্টিমেটলি বিরাট লুজার হয় না। লুজার হয় ওই মানুষটা। এই যে পরিণতিটা দেখেন, আজকে দানি আলভেজ, দানি আলভেজের মতো খেলোয়াড়, দানি আলভেজরে হয়তো এই যে সর্বকালের সেরাদের নিয়ে কথা বলতেছি, এর মধ্যে দানি আলভেজের কথা বললে আপনাদের মনে হতে পারে যে দানি রে এর মধ্যে টেনে আনলো কেন? কিন্তু দানি কি সুন্দর ফুটবলার ছিল। মানে আমার দেখতে যত ফুটবলাররে ভাল লাগছে, মানে ফুটবলিং দিক থেকে, তার ভিতরে দানি অন্যতম সেরা খেলোয়াড়। কি চমৎকার ওভারল্যাপ, কি চমৎকার ক্রস, এবং মেসির সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল। অথচ দানি আজকে কি জীবনটা যাপন করতেছে দেখেন, দানি আলভেজ। সেই দানি আলভেজ যে ব্রাজিলের বিশ্বজয়ী দলের সদস্য হইতে পারত, সেই দানি আলভেজ জেলখানায় কাটলো কতগুলো দিন। মেসি তারে টাকা দিয়ে উদ্ধার করে বেল আনায় একটা ফ্ল্যাট ভাড়া করে এখন রাখছে। কেউ তার সঙ্গে কথা বলে না, কিচ্ছু না। মাঝে মাঝে মিডিয়াতে নিজের দুঃখের কথা বলে। তার এখন নিজের খাবার টাকাও জোগাড় করতে এই মেসি, ইনিয়েস্তা এদের উপরে ভরসা করতে হয়। কারণ তার সম্পত্তি-টম্পত্তি সব কোর্ট সিজ করে নিছে। একই অবস্থা প্রায় রোনালদিনোরও হয়েছিল। কোথায়? পেরুতে গিয়ে জেলে আটকে ছিল। ওই সেই মেসি লোকজন পাঠায়, ওখানে জামানতের টাকা পাঠায়, তারে উদ্ধার করে নিয়ে আসছে। এরকম শত, শত গল্প আছে না? রোনালদিনো পরে উদ্ধার পাইছে কারণ মেসিরা সবাই মিলে, এবং রোনালদিনোর একটা বড় ব্যাপার হচ্ছে যেটা অনেকে আমরা বলি না, সেটা হচ্ছে রোনালদিনো পরে কিন্তু মোটামুটি একটা ভালো জীবনে আসছেন। গত কয়েক বছর ধরে রোনালদিনো সম্পর্কে নতুন করে আমি অন্তত শুনি নাই যে রোনালদিনো নতুন করে কোনো এই বিশৃঙ্খল জীবনে জড়াইছেন। গত কয়েক বছর ধরে বেশ নিয়ন্ত্রিত জীবনযাপন করতেছেন। ফুটবলে সরাসরি ইনভলভ থাকেন না। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতেছেন, বিভিন্ন রকমের টুকটাক ছোটখাটো টুর্নামেন্টে পণ্ডিত হিসাবে কাজ করতেছেন। সবচেয়ে বড় কথা বিজনেস-টিজনেস নিয়ে আছেন। হ্যাঁ, জীবন তো শুধরানো যায়। যেকোনো বয়সে শুধরানো যায়। ফুটবলরে হয়তো আর কিছু দেওয়ার উপায় নাই। কিন্তু জীবনটা তো সুন্দর করার সুযোগ আছে। দেখেন, আমার একেবারে বটম লাইন হচ্ছে আমি স্ববিরোধিতা করতে চাই না।
কেউ যদি নিজে গলায়ও দড়ি দিতে চায়, তাও আমি আটকানোর পক্ষে না। তবে হ্যাঁ, মায়া, মমতা, ক্রীড়ার প্রতি ভালোবাসা, সেই সব জায়গা থেকে চোখের সামনে কেউ আত্মহনন করতে চাইলে তো কষ্ট পাবো, চেষ্টা করব হাতটা চেপে ধরার। সেই জায়গা থেকে ভয়টা পাই। সেই জায়গা থেকে ভয়টা পাই যে আমরা মেসি আমাল হইতে পারবে কিনা এটা আলাদা ব্যাপার। রোনালদো হইতে পারবে কিনা এটা আলাদা ব্যাপার। এটা অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। অনেক কিছু মিলায় শেষ পর্যন্ত হইতে পারবে কিনা। ফলে স্পোর্টস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইয়ামাল না হইলে মেসি পাবো না আর একটা, এগুলো কোনো বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে চোখের সামনে একটা ছেলে সুইসাইডাল একটা ওয়েতে হাঁটতেছে এবং তার আশেপাশে তারে গার্জিয়ানশিপ করার কেউ নাই। আজকে মেসি তারে এত পছন্দ করে, জাভি এত পছন্দ করে, ইনিয়েস্তা এত পছন্দ করে, কিন্তু কেউ গার্জিয়ানশিপ করার কেউ নাই। তার বাবার কথা বললাম যে সে হচ্ছে ইয়ামালের চেয়ে ইম্যাচিউর্ড একটা মানুষ। তার কথাবার্তা, আচার আচরণ আরও ইম্যাচিউর্ড। মার সঙ্গে তো সেপারেট, কখনো কখনো মার কাছে যায়, কখনো যায় না। এইভাবে একটা ছেলে চোখের সামনে যদি হারায় যায়, সেইটাই বিনোদ কাম্বলিরে এখন যখন হসপিটাল বেডে শোয়া ছবি দেখি, যখন দেখি সুনীল গাভাস্কার তার জন্য ফান্ড রাইজ করতেছে, তখন বুকের মধ্যে যে হু হু করে ওঠে, ওই হু হুটা করবে একদিন যদি ইয়ামাল হারা যায়। প্রার্থনা করি যা কিছু শুনতেছি সবই রিউমার হোক, সবই মিথ্যা হোক, ইয়ামাল তার লাইনে থাক, শুধু ও আচার আচরণে এইরকম কিউট বাদর থাক, সেটাই হোক, সব মিথ্যা হোক। কিন্তু যদি পথটা হারায় ফেলে, যদি কোনো একদিন ওরকম হসপিটাল বেডে শুয়ে থাকা ইয়ামালের ছবি দেখতে হয়, বুকের মধ্যে খুব কষ্ট লাগবে। খুব কষ্ট লাগবে যে একদিন এই ছেলেটার জন্য আমরা খুব আনন্দ পাইছিলাম, সেই ছেলেটা আজকে এই অবস্থায় আছে। আনন্দ পাই বা না পাই, যে কোনো মানুষের জীবনটা এইভাবে ক্ষয়ে যেতে দেখলে কষ্ট লাগে। ওইটারে আর ব্যক্তি স্বাধীনতা বলে ছাড় দেওয়া এটা ঠিক হয় না। এই জায়গা থেকে ইয়ামালের জন্য প্রার্থনা থাকলো, মেসি হওয়ার দরকার নাই ভাই, মেসি হওয়ার দরকার নাই রে বাবা। বাবাই বললি, তোমার বাবাই বয়সে আমাদের চেয়ে ছোট, ফলে বাবাই বললি মেসি হওয়ার দরকার নেই। নিজের জীবনটা উপভোগ করো, সেটা একটা মাত্রার মধ্যে থাকে, উপভোগ করো, সেইটা হলেই আমরা খুশি হব। বাকিটা তো ভবিষ্যতের হাতে। ওই ওপরে একজন আছেন, তিনি ঠিক করবেন কে মেসি হবে কে হবে না। এইটা জোর করে হওয়া যায় না, কিন্তু পথে থাকাটা যথেষ্ট। আমরা আশা করি ইয়ামাল পথে থাকবে, ইয়ামাল সুন্দর থাকবে, আর অনেক বিউটি তার কাছ থেকে দেখবো। এসব বিউটি দেখবো না আশা করি। ইয়ামালের জন্য শুভেচ্ছা, ফুটবলের জন্য শুভেচ্ছা।